লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি, বরিশালে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ, প্লাবিত নিঝুমদ্বীপ ও হাতিয়ার নির্মাঞ্চল। আজকে সন্ধ্যা হতে তো ভারী বৃষ্টি চলতেছে, আমাদের সমস্যা, আমাদের ঘরবাড়ি তলাই গেছে। পানি যদি বেশি বৃদ্ধি হয় তাহলে তো আমার বেড়িবাঁধ থাকবে না, বেড়িবাঁধ ভেঙে যাইবে, তাহলে আমাদের অনেক সমস্যা। বিভিন্ন পক্ষের কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম বন্দর, কন্টেইনার জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিজ্ঞপ্তি, ঈদের ছুটিতেও খোলা কাস্টমস। কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, তারা তাদের কন্টেইনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়। লাইসেন্স টেকাতে লোকসানে সরকারকে চাল দিতে বাধ্য হচ্ছেন নাটোরের মিল মালিকরা, প্রতি কেজিতে ক্ষতি 2 থেকে 3 টাকা। এবং হাটে বাড়ছে কোরবানির পশুর সরবরাহ, গোখাদ্যের দাম বৃদ্ধি আর সীমান্তে গরুর অনুপ্রবেশ নিয়ে চ্যালেঞ্জের মুখে খামারিরা। গরুর ভুষের দাম 60 টাকা, 1 কেজি ভ্যাটের দাম 40 টাকা 45 টাকা, সেই হিসাবে গরুর বাজার কমই বোঝা যাচ্ছে। সীমান্তবর্তী যদি গরুগুলা একাধারে ঢুকতে থাকে তাহলে প্রান্তিক কৃষক থেকে শুরু করে আমরা এই খামারি লেভেলের খামারি পর্যায়ে যারা আছে সবাই একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া হাতিয়ার সঙ্গে সারা দেশের আর বরিশালে অভ্যন্তরীণ রুটের বন্ধ রয়েছে নৌ চলাচল। এরই মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত নিঝুমদ্বীপ সহ হাতিয়ার বেশ কিছু নির্মাঞ্চল। এছাড়া অরক্ষিত বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে উপকূলের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান ও নোয়াখালী মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। প্রথমে চলে যাব বরিশালে অমিতের কাছে। অমিত, আপনি জানাবেন বঙ্গোপসাগরে লঘুচাপের বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে, এছাড়া কখন থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে? এনি একটু জানি রাখি, গতকালকে রাত থেকেই বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু কখনো মাঝারি কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজকে সকাল 5টা থেকে কিন্তু বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের যে নৌ চলাচল সেগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটি এবং নদীবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এ সময়। এবং একটু জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলেছে যে গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 39.9 মিলিমিটার এবং এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় 15 কিলোমিটার বেগে। এবং আরেকটু জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আসলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী বেশ কয়েকদিন কিন্তু এই বৃষ্টির হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে বিভিন্ন নদীর পানি কিছুটা বেড়েছে স্বাভাবিক সময়ের তুলনায় এবং এই যে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচল বন্ধ হয়েছে এ কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা সকাল থেকেই নদীবন্দরে অপেক্ষা করছেন এবং নৌ চলাচল না করায় তারা কিন্তু কিছুটা বিবেকে পড়েছেন। বিশেষ করে ভোলা রুটের যে যাত্রী রয়েছেন, মেহেন্দিগঞ্জ রুটের যাত্রী রয়েছেন, তারা কিছুটা বিপাকে পড়েছেন এবং তারা কিন্তু নদীবন্দরে এখনও অপেক্ষা করছেন। আমরা যদি একটু দেখাই যে নদীবন্দরে এখনও কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং ঢাকা রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত হবে বিকেলের পর। আসলে আবহাওয়া খারাপ থাকলে তারা লঞ্চ চলাচল বন্ধ করে দিতে পারে এমনটা কথা বলছেন, তবে আবহাওয়া স্বাভাবিক থাকলে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের আশপাশের যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিছুটা বেড়েছে এবং বৃষ্টি কিন্তু সেই সকাল থেকেই পড়ছে এবং 5টার সময় যে প্রথম যে লঞ্চটি ছেড়ে যাওয়ার কথা বরিশাল থেকে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছে যে যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা না হবে ততক্ষণ পর্যন্ত বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বৃষ্টির যে বরিশালে কিন্তু মাঝারি আকারের যে বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে, তবে আবহাওয়া অফিস বলছেন যে বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এই লঘুচাপের প্রভাবে। বরিশাল থেকে আবহাওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ। এনি এবার চলে যাব নোয়াখালীতে নাসিমের কাছে। নাসিম, নোয়াখালীর আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন, এছাড়া কোন কোন অঞ্চল প্লাবিত হয়েছে বিস্তারিত জানাবেন। গতকাল রাত ভরে কিন্তু নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু বৃষ্টি চলছে। আর গতকাল সকাল থেকেই কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপ সেই লঘুচাপের ফলশ্রুতিতে বঙ্গোপসাগর এবং মেঘনা নদী উত্তাল ছিল, যার ফলে কিন্তু গতকাল সকাল থেকেই নোয়াখালীর বিচ্ছিন্ন যে দুই উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশেরই
নৌ যোগাযোগ বন্ধ ছিল দিনভর এবং আজ সকাল থেকেও কিন্তু সেটি বন্ধ আছে, যার ফলশ্রুতিতে হাতিয়ার সাথে যেহেতু আসলে একমাত্র উপায় নৌ যোগাযোগ, সেজন্য কিন্তু সারা দেশের সাথেই কার্যত যোগাযোগ বন্ধ রয়েছে বলে বলা যায়। আজ সকাল থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আজ সকাল 9টায় আবহাওয়া অফিস থেকে আমরা জানতে পেরেছি গত 24 ঘন্টায় নোয়াখালীতে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তো আজ সকাল থেকেও কিন্তু থেমে থেমে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু নোয়াখালীর যেই সংলগ্ন যে বঙ্গোপসাগর এবং মেঘনা সেটিও আজও উত্তাল রয়েছে এবং জোয়ারের পানিও কিন্তু স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতায় প্লাবিত হচ্ছে, যার কারণে কিন্তু লোকালয়ে গতকাল দুপুরের পর থেকেই পানি প্রবেশ করেছে এবং নোয়াখালীর যেই হাতিয়ার নিজুম দ্বীপ সহ বেশ কিছু লোকালয়ে কিন্তু পানিতে ডুবে গেছে। গতকাল রাতভরও কিন্তু সেই সব এলাকা পানির নিচে ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আমরা পানি নামার কোনো খবর পাইনি। তো আজ সকাল থেকেও যেহেতু নৌ চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু নোয়াখালী কিংবা দেশের কোথাও থেকে হাতিয়াতে যেমন কেউ যেতে পারছেন না, পাশাপাশি হাতিয়া থেকেও জরুরি প্রয়োজনে সেই উপকূলের যে 7 লাখের মতো বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু দেশে কোথাও যাওয়ার সুযোগ নেই। তো সব মিলিয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ, তার সাথে তিনি জানিয়েছেন যে লঘুচাপ এর কারণে কিন্তু নোয়াখালীর যে বেড়িবাঁধ গুলো রয়েছে সেই সকল বেড়িবাঁধের যে সকল দুর্বল পয়েন্ট গুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সতর্ক নজরদারির জন্য কিন্তু তিনি ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া যদি এটি কোনো ঘূর্ণিঝড়ের রূপ নেয় সেজন্য যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সেজন্য কিন্তু আগে থেকে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়েছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে 400-র বেশি আশ্রয় কেন্দ্র সেগুলো প্রস্তুত রাখার জন্য কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। তো আজ সকাল থেকে বৃষ্টিপাতের কারণে কিন্তু নোয়াখালীর শুধু হাতিয়ায় নয় উপকূলীয় যে অন্য 3টি উপজেলা রয়েছে সেগুলোতেও নদীর তীরবর্তী যে সকল মানুষ রয়েছে তারা অনেকটা কর্মহীন অবস্থায় আছে। জেলেরা যারা রয়েছে যারা মাঝ নদীতে এবং সাগরে মাছ ধরতে গিয়েছে তাদের অনেকেই কিন্তু আবহাওয়া সতর্ক সংকেত পাওয়ার পরপরই তারা নদীর তীরে ফিরতে শুরু করেছে এবং কিছু কিছু জেলে কিন্তু নদীর কাছাকাছি স্থানে মাছ ধরার খবর আমরা পেয়েছি। পাশাপাশি যেই উপকূলের বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কে আছেন। তারা বলছেন সাধারণত বছরের জুলাই এবং আগস্ট মাসে কিন্তু ঘূর্ণিঝড়ের যে আঘাত এবং নদীর জোয়ারের পানি যেটি লোকালয়ে প্রবেশ করে কিন্তু এবছর সেটি মে মাসে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটি আশঙ্কা এবং আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন এবারের এই যে আবহাওয়া পরিস্থিতি সেটি অন্য সময় থেকে ব্যতিক্রম হওয়ার কারণে কিন্তু তারা ভয় পাচ্ছেন এবং তারা অনেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটিও নিচ্ছেন। এদিকে আমার সাথে কথা হচ্ছে নোয়াখালীর রেড ক্রিসেন্টের যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের সাথে, তারা বলেছেন ঘূর্ণিঝড়ে যদি এই লঘুচাপটি রূপ নেয় সেজন্য যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আবহাওয়ার আমার কাছে এখন অব্দি সব শেষ। বঙ্গোপসাগরের লঘুচাপ ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে ভোলার মেঘনার পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান ও সাতক্ষীরার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজ। প্রথমে চলে যাব ভোলায় ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি জানাবেন ভোলায় আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গতকাল রাত থেকে শুধু নয়, এছাড়াও কিন্তু নদীর পাড়গুলোতে বাতাসের গতিবেগ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে ভোলার যে মেঘনা নদীর পানি কিন্তু বিপদ সীমার প্রায় 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পেয়েছি। এছাড়াও আপনাকে যদি জানিয়ে রাখি, ভোলার চতুর্মুদিনে কিন্তু প্রায় বেশ কিছু এলাকার বেড়িবাঁধ কিন্তু এখনো অরক্ষিত রয়েছে এবং সেখানে সুইচ গেট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এই নদীর পানি যখনই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ওই রিং বেরি কিন্তু ছুটে যাওয়ার প্রবণতা কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু শুরু হয়েছে। এতে করে ওই এলাকার মানুষ কিন্তু একরকম আতঙ্ক রয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানি, ভোলার মনপুরায় কিন্তু এখনো পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে, সেখানেও কিন্তু এখনো অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে। এখন আমি রয়েছে ভোলা সদর উপজেলার শিবপুর ভোলারখাল এলাকায়। এখানেও কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে জোয়ারের তীব্রতার কারণে বাঁশঘাট এবং নদীর পাড়গুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এই আমার পাশেই প্রায় 10 দিন প্রায় কিছু কাছাকাছি কিন্তু বেড়িবাঁধ শহর রক্ষা বাঁধ রয়েছে। এই তীরেও এই নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এর কারণে
যেই বাদ যদি ছুটে যায় তাহলে কিন্তু ভোলার যেই মেইন শহর কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু দ্বীপ জেলা ভোলার যে উপকূল জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, কেননা যখনই ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু দ্বীপ জেলা ভোলায় কোনো না কোনো ক্ষতচিহ্ন রেখে যায়। বিশেষ করে ভোলার যে দ্বীপ চরগুলো রয়েছে, চরপোষণের কুকরিমুখী, ঢালচর, পাটিনা এবং ভোলার মাঝের চর, এই চরগুলোতে কিন্তু মানুষগুলো কিন্তু গবাদি পশু এবং মানুষজন কিন্তু একরকম আতঙ্ক রয়েছে, কেননা এই চরগুলোতে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র বা সাইক্লোন সেন্টার নাই, এই কারণে কিন্তু এখানে মানুষ আতঙ্ক। তবে ঘূর্ণিঝড় কিংবা ঝড় আসছে এই খবরে কিন্তু ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার কথা কিন্তু জেলা প্রশাসন জানিয়েছে। ইতিমধ্যে প্রায় 13,800 সিপিপি এবং 2,000 রেড ক্রিসেন্ট সদস্য প্রস্তুত রয়েছে। 92টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং ভোলা জেলায় বিপুল সংখ্যক সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার খবরও কিন্তু তিনি জানিয়েছেন। সবশেষে বলা যাচ্ছে দ্বীপ জেলা ভোলায় সকাল থেকেই কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। নদীর পাড়গুলোতে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে, নদীর পানিও কিন্তু। ভোলার পরে এখন একটু যেতে চাই সাতক্ষীরায়, সেখানে আছেন সহকর্মী আহসান রাজীব। আপনি জানাবেন সাতক্ষীরায় এখনো কি পরিমাণ অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে? সাতক্ষীরাতে মোট 35টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখানে প্রায় 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে পুরো জেলা জুড়ে। এর ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোট 65 কিলোমিটার এলাকা, যেটি উপকূলীয় অঞ্চলে 2টি উপজেলাতে রয়েছে। এই 2টি উপজেলার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলোই মূলত ঝুঁকিপূর্ণ। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে মোট 35টি যে পয়েন্ট রয়েছে সেখানে তারা কার্যক্রম চালাচ্ছেন। তাৎক্ষণিক যে সংস্কার কার্যক্রম সেটি চলছে। মূলত যদি জোয়ারের পানি আসলে বেশি আসে, এখন যেহেতু 3 থেকে 4 ফুট পানি গতকাল থেকে বৃদ্ধি পাচ্ছিল, আজকের জোয়ারে সেটি 5 থেকে 6 ফুট হতে পারে এমনটি তারা আশঙ্কা করছেন, যে কারণে মূলত বেড়িবাঁধের যে সংস্কার কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তৃপক্ষের এখানকার যারা কর্মকর্তাগুলো রয়েছে, উপকূলে যারা কাজ করেন, তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা কিন্তু এই বেড়িবাঁধগুলো রক্ষায় তারা কাজ করছেন। একই সাথে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও, এখানকার সাধারণ মানুষ, তারা কিন্তু স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ করছেন। গতকাল একটি পয়েন্টের বাঁধ সেটি ভেঙে গিয়ে সেখানে কিছু নিম্নাঞ্চলের এলাকা সেটি প্লাবিত হয় গতকালের দুপুরের জোয়ারে। সেটি আজকে দুপুরের নাগাদ যে জোয়ারটি আসবে সেই জোয়ারে আরো বেশ কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটি মূলত পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রাখা হয়েছে। একই সাথে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু এই বাঁধ রক্ষায় মূলত বেশি কাজ করছেন, কারণ এখানে দুর্যোগে এই উপকূলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন মানুষ। এই বেড়িবাঁধ ভেঙে যখন লবণ পানি লোকালয়ে প্রবেশ করে তখন কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এই বেড়িবাঁধ ভেঙে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হন। তো এই জন্যই মূলত এই অংশটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি এখন প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের মূল নজরদারিতে রয়েছে। এছাড়া গতকাল থেকে এখানে বৃষ্টিপাত হচ্ছে, গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে মাঝে মাঝে মাঝারি বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি এখানে ঝড়ো হাওয়া না বইলেও, বাতাস কম থাকলেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এখানকার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো ধরনের দুর্যোগের থাকে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে তারা প্রস্তুতি নেবেন, যাতে আশ্রয় কেন্দ্রে মানুষকে আনা যায় সেই ব্যবস্থা তারা রেখেছেন। তো সব মিলিয়ে এখানে জেলা প্রশাসন এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের যে প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করেছি। একই সাথে উপকূলে যারা সাধারণ মানুষ তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। যদি কোনো ধরনের দুর্যোগের সংখ্যা থাকে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার উপকূল থেকে সবশেষ তথ্য। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে থেমে থেমে শুরু হয়েছে হালকা ও মাঝারি বৃষ্টি। এই পরিস্থিতিতে 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি শহরের নতুন পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল, আপনি জানাবেন ভারী বর্ষণে কি ধরনের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অফিস, এছাড়া স্থানীয়রা কি বলছেন? এ নিয়ে আপনি জানেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে মূলত দেশের 4টি বিভাগে এই সতর্কতা দেওয়া হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট। সেই চট্টগ্রাম জেলার মূলত 5টি জেলাকেই ভূমিধসের যে সংখ্যার কথা বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরকে। এর মধ্যে চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। তো আমি রাঙ্গামাটির বিষয়টি একটু বলি যে গত 24 ঘন্টায় মূলত এখানে যে বৃষ্টিপাত হয়েছে তার তথ্য দিয়েছেন যে এখানকার যে আবহাওয়া অফিস রয়েছে, সেখানে মাত্র 15 মিলিমিটার বৃষ্টি
বৃষ্টি হয়েছে। বলা যায় যে হালকা এবং কিছুটা মাঝারি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কখনো আবহাওয়া কিছুটা গুমোট হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে যেটি হয়েছে যে ভারী বর্ষণ হলেই শুধুমাত্র যে পুরো জেলার যে 267টি আশ্রয়কেন্দ্র রয়েছে, অস্থায়ী আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন পাহাড়ের বিভিন্ন পাদদেশে এবং দুই পাহাড়ের মাঝখানে, তাদেরকেই মূলত ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সেই সব আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন থেকে। একটুখানি বলে রাখি, আমি এখন অবস্থান করছি রাঙ্গামাটি শহরের নতুন পাড়া এলাকায়, যেখানে এর আগেও 2017 সালে 13 জন ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। আপনি জানেন যে সেই সময় 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানির ঘটনা ঘটে এবং সে এক বছর পরেই 2018 সালেও নানিয়াচর উপজেলা জেলার যে নানিয়াচর উপজেলা রয়েছে সেখানে 11 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। এরপর থেকে মূলত বর্ষা মৌসুম শুরু হলেই এক ধরনের আতঙ্ক তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং স্থানীয় প্রশাসনগুলো যথাযথ পদক্ষেপ নেন। বিশেষ করে প্রচারণা চালান তারা, স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয় এবং সেখানে এই যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকিপূর্ণ বাসিন্দা তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটি শহরের যে পৌর এলাকা রয়েছে সেই 9টি ওয়ার্ডে মূলত 29টি এই ধরনের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে জেলা প্রশাসন থেকে এবং একই সঙ্গে রাঙ্গামাটি শহরে শুধুমাত্র 20টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র রয়েছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলেই মূলত তাদেরকে সেখানে নেওয়া হবে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা বলছেন যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য 1300 মেট্রিক টন চাল মজুদ রয়েছে এবং 15 লক্ষ টাকা তারা রেখেছেন। সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ, জেলা প্রশাসন এবং স্কাউট এবং অন্যান্য যে উদ্ধার কর্মী রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি রাঙ্গামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতি, পরিবহন শ্রমিকদের ধর্মঘট এবং বন্দর শ্রমিকদের মিছিল মিটিং সমাবেশের স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। এতে বেড়েছে কন্টেনার জট। সামনে টানা 10 দিনের ঈদ ছুটিতে এই জট তীব্র হতে পারে এমন শঙ্কা ব্যবসায়ীদের। এ অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে তাগাদা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য ডেলিভারি নিরবিচ্ছিন্ন রাখতে ছুটির সময়ও বিকল্প ব্যবস্থায় অফিস খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস হাউস। তবে 6 দিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা খুব একটা কার্যকর হবে না বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করে কন্টেনার পরিবহনকারী গাড়ির শ্রমিকরা। এরপর এনসিটি টার্মিনাল বিদেশিদের দেয়ার প্রতিবাদে মিছিল মিটিং। সবশেষ রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি। গেল কয়েক সপ্তাহে এমন সব অস্থিরতায় চট্টগ্রাম বন্দরে ব্যাহত হয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এতে বন্দরে জমেছে প্রায় 42,000 টুয়েস কন্টেইনার। ঈদের আগেই বন্দরে এমন কন্টেনার জটে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কারণ ঈদের ছুটিতে এক সপ্তাহের বেশি সময় শিল্প কারখানা বন্ধ থাকায় আমদানি রফতানির চাপ বাড়ে কয়েক গুণ। অথচ তার আগেই জেটিতে পণ্য ওঠানামায় ধীরগতির কারণে বহির্নোঙরে 4-5 দিন ধরে পণ্য খালাসের অপেক্ষায় থাকছে জাহাজ। এ অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আমদানিকারকদেরকে, কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি যাতে তারা তাদের কন্টেনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়, যাতে ঈদের সময় কোনো ধরনের পণ্য ঘাটতি বাজারে না হয়। ঈদের ছুটিতে আমদানি পণ্য ডেলিভারি ও রফতানির স্বার্থে কাস্টমস ও বন্দরে ব্যাংকের কিছু শাখা 3 দিন খোলা থাকবে। তবে তা জট কমাতে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন ব্যবহারকারীরা। আমদানি রপ্তানির যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিশেষ করে তৈরি পোশাকের যে শিল্পের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিন্তু একটা এই বন্ধ উপভোগ করতে যাচ্ছেন। তাহলে দেখা গেছে যে আমদানি এবং রপ্তানি পণ্য তারা গ্রহণ কিংবা রপ্তানি পণ্য পাঠানোর যে প্রক্রিয়াটা, সেটিও কিন্তু স্বাভাবিকভাবেই আগের মতো স্বাভাবিক থাকবে না। এ অবস্থায় ঈদের আগে পণ্য ডেলিভারি নিতে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা চান C&F এজেন্টরা। একই সাথে শিপিং এজেন্ট ও ফ্রেড ফরওয়ার্ডারদের অফিস খোলা রাখার আহ্বান তাদের। শিপিং এজেন্ট থেকে আমাদের ডেলিভারি অর্ডার নিতে হবে, ফ্রেড ফরওয়ার্ডার থেকে এনওসি নিতে হবে। ওনাদের অফিস যাতে হুট করে দুপুরবেলায় বন্ধ হয়ে না যায়, ওনারা সাফিসিয়েন্ট টাইম নিয়ে অফিস করবেন যাতে আমরা এইগুলি করতে পারি। এরপরে বন্দরে আমরা যাব ডেলিভারি নিতে। ডেলিভারিতে কাস্টমস এবং বন্দরের দুই দিকেরই কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয়।
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় ৫৪,০০০ টিউএস। প্রতিদিন গড়ে ডেলিভারি হয় ৪ থেকে ৭,০০০ টিউএস কন্টেইনার। যদিও ঈদের ছুটিতে ডেলিভারি হয় মাত্র ৫০০ থেকে ১,০০০ টিউএস। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। ভোলার দৌলত খান উপজেলায় বিদেশে যাওয়ার নামে প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে চাকরি না পেয়ে দেশে ফিরেছেন অনেকে, কেউ আবার খাচ্ছেন জেল, এমনকি অনেকের হদিসও পাচ্ছে না স্বজনেরা। ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ স্থানীয় প্রশাসনের। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ভোলার দৌলত খানের চরশবি গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা হাসান বানু ৩ বছর আগে ছোট ছেলে মুসলিউদ্দিনকে স্থানীয় নাজিমুদ্দিন ও হেলালের মাধ্যমে পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। ভালো চাকরি আর সুযোগ সুবিধার কথা থাকলেও কোনোটিই মেলেনি। ২ বছর কোনোরকম কাটলেও শেষমেশ ঠাঁই হয়েছে দুবাইয়ের কারাগারে। অভাবের সংসারে ছেলের রেখে যাওয়া ৪ সন্তান, স্ত্রী ও অসুস্থ স্বামীকে নিয়ে বিপাকে এ বৃদ্ধা। আমার ফুটরে আমি চাই, আমি টাকাও চাই না, পয়সা চাই না, বিদেশও আমার আর লাগবো না। আমি ঘরে যে কিভাবে সংসার চালাই আমার নানত করলো। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, চরশবি গ্রামে নাজিমুদ্দিন, কাশেম, হেলাল আর নুরুদ্দিন মিলে গড়ে তুলেছেন মানব পাচার ব্যবসার চক্র। দুবাই, ওমান, কুয়েত, কাতারে চাকরি দেওয়ার কথা বলে গেল ৬ বছরে শতাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলেছেন। কিন্তু বিদেশে ভালো চাকরির বদলে ভুক্তভোগীদের কপালে জুটেছে নির্যাতন ও অত্যাচার। আর এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ৩ জন মানুষে আমার স্বামীটা নিয়ে জেলও আটকিয়ে দিছে। ১০ লাখ টাকা দিছি, একবার হেডিও মারিয়ে দিছে, কইছে ছুটাইব, ছুটাই নাই। এই হেল্লালেরা নিছে আমার আব্বুরে, হেল্লাল নাহিদ। তোদের কাছে আমরা জিজ্ঞেস করলে বলে যে উনি জেলে আছে, কি কারণে আছে সেটা বলে না। এই দালালদের খপ্পরে পড়ে যারা আজকে নির্যাতিত, টাকা পয়সা দিতে পারে না বাড়িতে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনে। তবে এ বিষয়ে অভিযুক্ত নাজিমুদ্দিনের বক্তব্য পাওয়া না গেলেও তার স্বজনরা তাকে নির্দোষ দাবি করেন। দেখেন, জানেন যে আদৌ কি গুম নাকি আর নিজা কোম্পানি খুলতে যায় মানে দ্বন্দ্ব হয়েছে। পোলাপাইন সব আপনার কোম্পানিতে নামিয়ে যায় আপনার এরা নতুন কোম্পানি করতে, আবার এরাই মালিক হইতে চায়। চক্রটির প্রতারণা বন্ধ ও দোষীদের বিচার দাবিতে ভুক্তভোগী ও তাদের স্বজনরা মানববন্ধন করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের প্রতারণা রোধে দরকার ব্যাপক সচেতনতা আর প্রশাসনের কঠোর নজরদারি। উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিরীহ সাধারণ মানুষকে ভিটা মাটি বিক্রি করে বিদেশে যেতে বাধ্য করছে। তাদেরকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য সরকারের অতি দ্রুত এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন করার পরামর্শ তার। যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। দালাল চক্রের খপ্পরে নিরীহ মানুষের উন্নত জীবনের স্বপ্ন প্রতিনিয়ত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তাই অবৈধ মানব পাচার রোধ ও প্রতারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে ফেনীর কোরবানির পশুর বাজার। তবে গেল বন্যার ক্ষত, গোখাদ্যের মূল্যবৃদ্ধি আর সীমান্তে গরুর অনুপ্রবেশ সব মিলে চ্যালেঞ্জের মুখে স্থানীয় চাষিরা। এরপরেও ঘুরে দাঁড়িয়েছেন সেখানকার খামারিরা। সোলামান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। ফেনী শহরতলির রামপুরের হানিফ ডেইরি ফার্ম। গেল বন্যায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে এই খামারে। ভেসে গেছে বড় গরু, বাছুর, গোখাদ্য আর ওষুধ। প্রাণ গেছে এক রাখালেরও। ছাগলনাই আর জাহানেগ্রো ফার্মের ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা। জেলার শতাধিক খামারি একই পরিস্থিতিতে পড়েছেন। তবুও ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমার গত বন্যা আমার এখানে 7টা গরু মারা গেছে, আমার একটা খামারে স্টাফ মারা গেছে, পানির স্রোতে ডুবে মারা গেছে। ক্ষয়ক্ষতির কোনো শেষ নেই। সীমান্তবর্তী যদি গরুগুলা একাধারে ঢুকতে থাকে তাহলে প্রান্তিক কৃষক থেকে শুরু করে আমরা এই খামারি লেভেলের খামারি পর্যায়ে যারা আছে
সবাই একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আমরা যারা ক্ষুদ্র পরিসরে খামারটা করেছি আর দীর্ঘদিন আজকে 7-8 বছর পরিশ্রম করে দাঁড় করিয়েছি, আমরা আমাদের সবটুকু পুঁজি দিয়ে এই ব্যবসাটা আমরা রান করি। এদিকে গোখাদ্যের বাড়তি দাম ও লোডশেডিং এর কারণে বেড়েছে উৎপাদন খরচ, ফলে ক্ষতিতে পড়ার শঙ্কা করছেন ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। দানাদারের প্রতি বস্তুতে আগেছে ধরেন 200-250 করে বাড়ি গেছে। তারপরে আপনার কারেন্টের ঠিক মতন কারেন্ট থাকে না, কারণ ঘন আইয়ে ঘন যা ঠিক মতন টাইম টু টাইম করে খাওয়াতে পারি না, কাগজ চলতে পারি না। কারেন্টের কারণে এগুলা করতে পারতেছি না, আমাদের কারণ ঘন চলে যায়, এজন্য আমাদের অসুবিধা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে গরু চোরাচালান রোধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঈদুল আজহাকে ঘিরে রেখে আমরা আমাদের এই সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি করেছি, যাতে অবৈধ পণ্য না আসে, এবং আমরা জোরদার করছি যাতে কোনোভাবেই একটি গরু পর্যন্ত না আসে অবৈধভাবে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 82,336টি, প্রস্তুত রয়েছে 87,027টি। চাহিদার চেয়ে প্রায় 4,900টি বেশি গবাদি পশু লালন পালন হচ্ছে এই জেলায়। ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। আমরা আশা করছি তাদের এই উৎপাদিত পশু দিয়েই ফেনী জেলার মানুষ আগামী কোরবানিটা সম্পন্ন করতে পারবে। এক্ষেত্রে তাদের আর অন্য জেলার উপর নির্ভরশীল হতে হবে না। চলতি মৌসুমে তালিকাভুক্ত 5,000 খামারি ছাড়াও অনেকেই গবাদি পশু লালন পালন করছেন, ফলে এবার ঈদে গত বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন খামারিরা। সুলাইমান ডালিম, এখন ফেনী। আজ থেকে চট্টগ্রামের হাটগুলোতে শুরু হয়েছে পশু বেচাকেনা। স্থায়ী অস্থায়ী 10টি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সাগরিকা হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। প্রথম দিনে চট্টগ্রামের হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন, এছাড়া দরদাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? এনি মূলত গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, এর পরপরই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কিন্তু পশুর হাটে, এবং আগামী 9 দিন বেচাকেনায় জমজমাট হয়ে উঠবে চট্টগ্রামের যে স্থায়ী অস্থায়ী মিলে 10টি পশুর হাট আছে সেগুলি। এবং আমরা আজকে প্রথম দিনে এসে দেখছি যে প্রচুর দর্শনার্থী কিন্তু এরই মধ্যে সকাল থেকে হাটগুলোতে আসছেন, ক্রেতারা আসছেন টুকটাক দেখছেন। এবং যেটি বলছিলেন যে পশু কেমন এসেছে, আমি আছি চট্টগ্রামের সাগরিকা হাটে, প্রচুর পশু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে, এবং সময় যত যাচ্ছে ট্রাকে দেশের নানান প্রান্ত থেকে, বিশেষ করে কুষ্টিয়া, দিনাজপুর, গাইবান্ধা এসব অঞ্চল থেকে মূলত পশু আসতে শুরু করেছে এই পাইকারি এই গরুর সবচেয়ে বড় হাটটিতে। এবং এটি সহ অন্যান্য হাটেরও একই অবস্থা আমরা দেখছি, ট্রাকের পর ট্রাক ঢুকছে নানান প্রান্ত থেকে পশু নিয়ে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের যে হিসাব, সেই হিসাব অনুসারে এবার চট্টগ্রামে পশুর চাহিদা কিন্তু 9 লাখ সব মিলিয়ে। এবং চট্টগ্রামে যে 14,000 খামারি আছে, আশেপাশে যেসব উপজেলা পশু তুলেছেন এবার কৃষকরা, সবাই কাছে গরু আছে কিন্তু 8,60,000-এর মতো, অর্থাৎ প্রায় 35,000-এর মতো পশুর ঘাটতি আছে। তবে এই ঘাটতি কিন্তু পূরণ করা সম্ভব। প্রাণী সম্পদ বলছে যে চট্টগ্রামের পশু খুব একটা বাইরে যায় না, যেহেতু চাহিদা আছে, বরঞ্চ বাইরের যেসব জেলাগুলো রয়েছে সেখান থেকেই পর্যাপ্ত পশু, 1 থেকে 2 লাখ পর্যন্ত পশু চট্টগ্রাম নগরের হাটগুলোতে ঢুকে। তো আমরা দেখছি যে কুষ্টিয়া, দিনাজপুর যেসব অঞ্চল, সেখান থেকে এরই মধ্যে ব্যাপারীরা তাদের পশু নিয়ে আসছেন, ক্রেতারা তাদের পছন্দের পশুটি বাছাই করে রাখার জন্য হাটগুলোতে আসছেন। আমরা দামের কথা যদি বলি, বড় আকৃতির যেসব গরু আমরা দেখছি 4 থেকে 5 লাখ, একেবারে বড় গরু যেটি, সেটির প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি, একটু রং সুন্দর হলে সেই গরুর দাম কিছুটা বাড়তি হয়। তো বড় যে গরুগুলো সেগুলো 8 থেকে 9 লাখ পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। মাঝারি আকৃতির গরু আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে। ছোট আকৃতির গরু যাচ্ছে 1,80,90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তো এরই মধ্যে হাটকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংকগুলো তাদের বুথ খুলছে, এটিএম মেশিন বসানোর চেষ্টা চলছে, পাশাপাশি এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখছি যে পশুর হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আশেপাশে তারা অবস্থান নিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে আজকে থেকে পশুর বেচাকেনা নিশ্চয়ই শুরু হবে, এবং আগামী 9 দিন পশুর হাটগুলোতে জমজমাট বেচাকেনা কিন্তু চট্টগ্রামে হবে, সেই আশা ব্যাপারীরা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে পশুর হাটের সবশেষ পরিস্থিতি।
কোরবানির ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে সম্প্রতি মহাসড়কে বেশ কিছু ডাকাতির ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, সম্প্রতি মহাসড়কে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে, এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন আগে যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যে বাসে ডাকাতি হয়েছে সেই ঘটনা 3 জনকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। এছাড়াও গেল সোমবার এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল শহরে মাসুদ রানা নামের এক ব্যক্তি পরিবার নিয়ে যাওয়ার সময় মাঝরাতে ডাকাতির সে কবল করেছিল। তাদের কাছ থেকে নগদ প্রায় 30,000 টাকা, একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। ওই মাসুদ জানিয়েছেন যে ঈদকে ঘিরে এই ডাকাত সহ মলম পার্টি এবং ছিনতাইকারীরা তৎপর রয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এছাড়াও যেহেতু কুরবানির ঈদ, আর কুরবানির ঈদকে কেন্দ্র করেই কিন্তু যারা ডাকাত বা মলম পার্টি রয়েছে তারা কিন্তু এই ডাকাতির তৎপরতা করতে পারে বলে জানিয়েছেন কয়েকজন গরু ব্যবসায়ী। তারা বলেছেন যে প্রায় 2 মাস আগে টাঙ্গাইলের মির্জাপুরে কিন্তু মহিষ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 78 লাখ টাকা ডাকাতি করেছিল ফাঁকা গুলি করে। তো এইরকমই কিন্তু ডাকাতির সংখ্যা করছে ঈদকে ঘিরে। তবে তারা জানিয়েছেন যে জেলা পুলিশের পাশাপাশি যদি হাইওয়ে পুলিশ যদি একটু তৎপর হতো তাহলে মহাসড়কে অনেকটাই ডাকাতি কমে যেত। আমরা লক্ষ্য করেছি যে জেলা পুলিশ তৎপর থাকলেও মহাসড়কে এই হাইওয়ে পুলিশ তেমনটা তৎপর নয়, তারা দায় সারা দায়িত্ব পালন করছেন। ঈদকে ঘিরে যতটুকু দায়িত্ব পালন করার কথা তারা করছেন না। যেমন আমার পিছনেই এই মহাসড়কের উপরে অবৈধ 3 হুইলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্কিং করে রেখেছে। আমরা এই পার্কিং করার ফলে কিন্তু কিছুক্ষণ পর পর এই অংশে আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এছাড়াও এই কয়েকজন যাত্রী জানিয়েছেন যে যেখানে রাজশাহীর ভাড়া 300 টাকা, আজকে কিন্তু কারো কারো কাছ থেকে 600 থেকে 700 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এই বিষয়ে যাত্রীরা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের প্রস্তুতি সম্পন্ন করতে একাধিক সভা করলে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো পদক্ষেপ বাস্তবায়ন করেনি, আমাদের চোখেও পড়েনি। তারাও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে 18 থেকে 20,000 যানবাহন চলাচল করলে ঈদকে ঘিরে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে 25,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,37 লাখ টাকার উপরে। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে ঈদকে ঘিরে অতিরিক্ত 6টি বুথে টোল আদায় করা হবে। আর এছাড়াও এই মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত 6 শতাধিক পুলিশ 4 শিফটে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তিনি জানিয়েছেন যে মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং ডাকাতি রোধ সহ যে কোনো কার্যক্রম করতে এই পুলিশ মহাসড়কে থাকবেন। আর এছাড়াও তিনি জানিয়েছেন যে এই 6 শতাধিক পুলিশ আগামী 2 তারিখ থেকে মাঠে দায়িত্ব পালন করবে। এছাড়াও এখন পর্যন্ত যে স্বাভাবিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে সেটাই করতে, এখনো ঈদ উপলক্ষে যে পুলিশের দায়িত্ব পালন সেটা শুরু হবে 2 তারিখ থেকে। তো এই ছিল আমার কাছে মহাসড়কে ডাকাতির সংখ্যার সবশেষ তথ্য। ঈদকে ঘিরে যানবাহনের চাপ বাড়ছে মহাসড়কে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। বর্ণাঢ্য আয়োজনে সিলেট ও খুলনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রাটি সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী সহ অনেকেই। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন 17 পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খান। এ সময় তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে খুলনায় পালন করা হয় দিবসটি। সকালে শিববাড়ি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা শেষ হয় বানোজা তিতুমির ঘাটিতে। শোভাযাত্রায় অংশ নেন সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটরা। আল্লাহ আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে বিগত প্রায়
আমাদের শান্তিরক্ষীরা বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে পরিচিত এবং জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় করেছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের অনেক সদস্য গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননায় ইতিমধ্যে ভূষিত হয়েছেন। 5 বছরেও চালু হয়নি বান্দরবান সদর হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট। অযত্ন অবহেলায় আইসিইউ রুমটি ব্যবহৃত হচ্ছে পরিত্যক্ত স্টোর রুম হিসেবে। এছাড়া পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। এতে একদিকে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, অন্যদিকে আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। রিজভির হাতের তথ্য ও চিত্রে বিস্তারিত। দেখে পরিত্যক্ত স্টোর রুম মনে হলেও এটি বান্দরবান সদর হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট। 2020 সালে করোনাকালীন সময়ে উন্নত চিকিৎসা সেবার সুবিধার্থে বান্দরবান সদর হাসপাতালে স্থাপন করা হয় 5 শয্যার আইসিইউ রুম। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় নাজেহাল অবস্থা এই আইসিইউ রুমের। অযত্ন অবহেলায় রুমটি ব্যবহৃত হচ্ছে পরিত্যক্ত স্টোর রুম হিসেবে। এছাড়াও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে আইসিইউ বেড, ভেন্টিলেটর সহ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি। সব ধরনের সুবিধা থাকার পরও আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। কাঙ্ক্ষিত সেবা নিতে রোগীদের যেতে হয় জেলার বাইরে। এতে ভোগান্তিতে পড়েন দরিদ্র, অসহায় ও সাধারণ রোগীরা। তাই দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি স্থানীয়দের। হাজার হাজার কোটি টাকা আইসিইউ ইনস্ট্রুমেন্ট গুদামজাত করে রেখে লাভ কি যদি সেগুলো ইউজ করা না যায়। যতবারে আসছে আমরা সাথে যে আইসিইউ বিষয়ে আমরা শুনছি, কিন্তু আইসিইউর কোনো ব্যবস্থাপনা আমরা কিন্তু দেখিনি। এই আইসিইউটা যদি বান্দরবান চালু হয় আমাদের বান্দরবানের যে জনবল আছে খুবই উপকৃত হবে। স্টোরের জায়গা স্বল্পতার কারণে আমরা এটা বর্তমানে স্টোর রুম হিসাবে ইউজ করছি। এদিকে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকটের কারণে আইসিইউ সেবা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। আইসিইউ চালাতে গেলে সবসময় একটা অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ আইসিইউ অ্যানেস্থেটিস্ট এগুলো আরম্ভ করে সিসিইউ করা এরকম ডাক্তার দরকার। এই জনবল পাশাপাশি এমএলএসএস থেকে আরম্ভ করে একটা 5 বেডের জন্য হলো অন্তপক্ষে 20-30 জনের একটা জনবলের প্রয়োজন আছে। এটা হলেই অতি সত্বর দ্রুত যে কোনো সময় এই বান্দরবানে এটা চালু করা হবে। অর্থ সংকট, জনবল ঘাটতি ও অবহেলায় দিন দিন বিপর্যস্ত হয়ে পড়ছে জেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল বান্দরবান সদর হাসপাতাল। এখন বান্দরবান সরকারের বেঁধে দেওয়া 49 টাকা কেজিতেও চাল সরবরাহ করে লোকসানে নাটোরের মিল মালিকরা। লাইসেন্স টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়ে কেজিতে 2 থেকে 3 টাকা লোকসান গুনছেন তারা। মিলাররা জানান, বাজারে ধানের দাম বেশি থাকায় চাল উৎপাদনে খরচও বেশি পড়ছে। এ অবস্থায় চুক্তি করেও চাল না দেওয়ায় বাতিল করা হচ্ছে অনেকের লাইসেন্স। এতে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হলেও ধান সংগ্রহ নিয়ে রয়েছে সংশয়। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোর শহরের ফুলবাগান এলাকার খান রাইস মিলের মালিক মহিদুল ইসলাম খান। চুক্তি অনুযায়ী প্রতি বছর খাদ্য বিভাগে চাল সরবরাহ করেন তিনি। এবারও অনুমতি পেয়েছেন 31 টন চাল সরবরাহের। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি হয়, বেড়েছে চাল উৎপাদন খরচ। এতে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা লোকসানে চাল সরবরাহ করে প্রতি বছর বিপাকে পড়তে হচ্ছে তার। জানান, এবারও লোকসান দিতে হবে লাখ টাকা। এখন আমরা যদি উৎপাদন করি তাও আমাদের উৎপাদন যায় দাঁড়াচ্ছে 52-53 টাকা। এতে গভর্নমেন্টকে যদি আমরা চাউল সাপ্লাই দেই সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে লস দিতে হচ্ছে। মিলাররা বলছেন, নাটোরে মোটা জাতের ধান তেমন চাষ না হয় বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে হয় ধান। এতে 1 কেজি চাল উৎপাদন খরচ পড়ে 51 থেকে 52 টাকা। তবে সরকার কিনছে 49 টাকা দরে। লাইসেন্স টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়ে চাল সরবরাহ করতে হচ্ছে তাদের। সিস্টেম করছে শর্টিং করে চাউল দিতে হয়, এর জন্য বাজারের সাথে অ্যাডজাস্ট করে আমাদের হচ্ছে না, এর জন্য আমরা অনেক মিলারে চাউল দিতে পারতেছে না। প্রতিষ্ঠান চালানোর স্বার্থে আমরা সরকারকে লস দিয়ে চাল দিতে বাধ্য হচ্ছি। আমি 1 বছর শুধু একটা সিজন চাউল আমি দিছিলাম না, এই কারণে সরকার আমার লাইসেন্সটা বাতিল করছে।
গেল আমন মৌসুমে চুক্তি অনুযায়ী ধান চাল সরবরাহ না করায় ৭৪টি মিলের লাইসেন্স বাতিল করে জেলা খাদ্য বিভাগ। এবার প্রথমবারের মতো খাদ্য বিভাগের সাথে ৮৫টি মিল মালিক চুক্তি করায় পূরণ হয়েছে চাল সরবরাহের লক্ষ্যমাত্রা। তবে ধানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ের কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। চিকন ধানের আবারটা বেশি, কিন্তু এখনো মোটা ধানের কর্তন এখনো হয় নাই। কর্তন হলেই আমরা আশা করি আমরা 100% ধান কিনতে পারবো বলে আশা করতেছি। এবছর ৪৯ টাকা কেজিতে ১৭,৬১৪ টন চাল এবং ৩৬ টাকা কেজিতে ৪,৩৫৭ টন ধান সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ। মাহবুব হোসেন, এখন, নাটোর। শেষ করবো এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টি, বরিশালে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ, প্লাবিত নিঝুমদ্বীপ ও হাতিয়ার নির্মাঞ্চল। আজকে সন্ধ্যা হতে তো ভারী বৃষ্টি চলতেছে, আমাদের সমস্যা, আমাদের ঘরবাড়ি তলাই গেছে। পানি যদি বেশি বৃদ্ধি হয় তাহলে তো আমার বেরিবেদ থাকবে না, বেরিবেদ বাইঙে যাইবে, তাহলে আমাদের অনেক সমস্যা। বিভিন্ন পক্ষের কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম বন্দর, কন্টেইনার জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিজ্ঞপ্তি, ঈদের ছুটিতেও খোলা কাস্টমস। কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, তারা তাদের কন্টেইনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়। লাইসেন্স টেকাতে লোকসানে সরকারকে চাল দিতে বাধ্য হচ্ছেন নাটোরের মিল মালিকরা, প্রতি কেজিতে ক্ষতি 2 থেকে 3 টাকা। এবং হাটে বাড়ছে কোরবানির পশুর সরবরাহ, গোখাদ্যের দাম বৃদ্ধি আর সীমান্তে গরুর অনুপ্রবেশ নিয়ে চ্যালেঞ্জের মুখে খামারিরা। ভুষের দাম 60 টাকা, 1 কেজি ভ্যাটের দাম 40 টাকা 45 টাকা, সেই হিসাবে গরুর বাজার কমই বোঝা যাচ্ছে। সীমান্তবর্তী যদি গরুগুলা একাধারে ঢুকতে থাকে তাহলে প্রান্তিক কৃষক থেকে শুরু করে আমরা এই খামারি লেভেলের, খামারি পর্যায়ে যারা আছে সবাই একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।